প্রথমে বিগ শোর বিষয় কথা বলবো, মানে পল হোয়াইটের বিষয়। বিগ শো এবং গ্রেট কালিকে একসাথে হতে আমরা দেখতে পেরেছি। একটা ইভেন্ট ছিল নাইগ্রা ফলস কমিট বলে আর কি, নাইগ্রা ফলস কমিক কন নামে একটা ইভেন্ট ছিল, সেখানে তারা দুজন একসাথে হয়েছিল। ওই ইভেন্টে গ্রেট কালিকে ডাকা হয়েছিল, বিগ শোকেও ডাকা হয়েছিল, তো তারা দুজন ওইখানে একসাথে হয়েছে। আর দুজনের মিট আপ যেহেতু হয়েছে, এটার ভিডিও গ্রেট কালি পোস্ট করেছে। তো দুজনকে দেখে বোঝা যাচ্ছে তারা কত ভালো বন্ধু, এবং তারা কিন্তু একটা সময় ডাব্লিউডাব্লিউর বড় লেজেন্ড ছিল। এবং আরো একটা কথা বলি, একটা সময় এই বিগ শো কিন্তু অনেক পলিটিক্স করতো। শুধু বিগ শো না, ওই সময় যারাই ছিল সবাই কেউ কাউকে দেখতে পারতো না, ইভেন কেউ কারোর সাথে কথা বলতো না। এখন যেরকম সুপারস্টাররা খুবই ফ্রি, ওই সময় কেউ কারোর সাথে কথা বলতো না, ওই সময় কেউ কাউকে দেখতেও পারতো না। ইভেন একটা ইন্টারভিউতে হয়তো বিগ শো বলেছিল যে আমি গ্রেট কালিকে পছন্দ করতাম না, কিন্তু এখন দেখেন গ্রেট কালি এবং বিগ শো কত ভালো একটা বন্ধু। এরপর কেভিন ওয়েন্সের বিষয়ে কথা বলবো। আর রিসেন্টলি সে একটা টুইট করেছিল, সে লিখেছিল আই মিস রেসলিং। বাই দ্য ওয়ে, আমরা রেসলিং ফ্যান, ডাব্লিউডাব্লিউর ফ্যান সবাই কেভিন ওয়েন্সকে খুবই বেশি মিস করি। এছাড়াও তার একটা লেটেস্ট ফটো আমরা দেখতে পেরেছি, আপনার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কেভিন ওয়েন্সের লেটেস্ট পিকচার, এবং এই পিকচারে কেভিন ওয়েন্সকে খুবই ফিট দেখা যাচ্ছে। আর এটাও একটা ইভেন্ট, এখানে ফ্যান মিট আপ ইভেন্ট হয়েছিল, সেখানে কেভিন ওয়েন্স এসেছিল। আমি হোপ করি কেভিন ওয়েন্সের যে ইনজুরি সেটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাক, এবং আমি চাই খুব তাড়াতাড়ি সে টিভি স্ক্রিনে চলে আসুক। যদি আপনারা দেখেন, কেভিন ওয়েন্স এমন একটা সুপারস্টার যে কিনা রেটিং খুব ভালো নিয়ে আসতে পারে। রেটিং এর বিষয়ে কথা বলবো, আপনারা ফুল ভিডিওটা দেখবেন। এবং আবারও বলে দেই, আমার আরেকটা ভিডিও কিন্তু আপলোড করা হয়েছে ওই চ্যানেলে, এবং আমি চ্যানেলটা কোলাব করে দিয়েছি। আপনারা যারা ভিডিও দেখতে চান আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। আমি ওই চ্যানেলে সকালে আপডেট দেই আর এই চ্যানেলে বিকালে আপডেট দেই। আপনারা কাইন্ডলি দুইটা চ্যানেলেই ভিজিট করবেন, আপনাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। এরপর ব্রক লেসনার এবং এলি নাইটের বিষয়ে কথা বলবো। এবং আপনাদের হয়তো আমি বলেছিলাম, এলি নাইট রিসেন্টলি একটা পডকাস্ট এসেছিল ক্রিস ভ্যান ভ্যালেটের, তো সেখানে সে ব্রক লেসনারের বিষয়ে কথা বলে। এলি নাইট রয়্যাল রাম্বলে যে ব্রক লেসনারকে এলিমিনেট করেছে সেটার বিষয়ে বলে, এবং আমার স্পষ্ট মনে আছে সে এবং কোরি রোডস মিলে ব্রক লেসনারকে এলিমিনেট করেছিল। এবং এলি নাইট বলে, এই যে আমি তাকে এলিমিনেট করেছি এটা খুবই ফ্রেশ ছিল, এবং এটা আমাকে খুবই গুড ফিলিং দেয়। মানে ব্রক লেসনারের সাথে একটা সেগমেন্ট সে করেছে, সে ব্রক লেসনারকে এলিমিনেট করেছে, এর থেকে বড় আর কি হতে পারে। এবং সে বলে, এই যে সেগমেন্ট রয়্যাল রাম্বলে আমার ব্রকের সাথে হয়েছে এটা খুবই পারফেক্ট ছিল। সে যে তাকে একটা সেগমেন্ট দিয়েছে এটা নিয়ে খুবই সে প্রেস করে, আর এই সেগমেন্টটা নিয়েও সে খুবই হ্যাপি। আর খুশি হওয়াটাও স্বাভাবিক। আমার মনে হয় না ফিউচারে ব্রকের সাথে তার কোনো ম্যাচ হবে। রিং এর মধ্যে যতটুকু কনফিডেন্সন হয়েছে রয়্যাল রাম্বলে, এটাই তার জন্য অনেক। ইন ফিউচার ব্রক ভার্সেস এলি নাইট হবে কিনা আপনাদের কি মনে হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর চ্যাট গেবলের বিষয়ে কথা বলবো। এজে স্টাইল চ্যাট গেবলকে নিয়ে একটা কমেন্ট করেছে, আর আমি বলবো স্পেশালি ট্রিপল এইচ কে যে একটু ফোকাস করুক চ্যাট গেবলের উপর। আমি জানি ট্রিপল এইচ এর ক্রেডিট দরকার, সে যদি ক্রেডিট না পায় এটা নিয়ে সে রাগ করে। যেমন ট্রিপল এতে যে ম্যাচটা করেছে চ্যাট গেবল, সেটা ভালো একটা রেটিং নিয়ে এসেছে, তো এটার জন্য তো আর ট্রিপল এইচ ক্রেডিট পায়নি। যদি এটার উপর রাগ করে সে চ্যাট গেবলকে নষ্ট করে দেয়, আমি বলবো সে একটা স্টুপিড। তো আপনাদের বলি এজে স্টাইল কি বলেছে, এখন যদি চ্যাট গেবলকে ফাম্বল করা হয় এবং এই জিনিসটার উপর যদি আমরা ক্যাপিটালাইজ না করি, তাহলে আমরা সবচেয়ে বড় ডামিজ হব, এমনটা বলে সে কমেন্ট করে। এবং বলে আমরা বলতেছি এর জন্য আমি এই কোম্পানির একটা পার্ট। এবং আপনাদের বলে দেই, এজে স্টাইল ট্যালেন্টদের রিক্রুট করে। তো দেখেন এজে স্টাইলের মাথায় ঢুকে গিয়েছে চ্যাট গেবলকে নিয়ে কিছু করতে হবে। তো দেখি এই কথাটা বা এই জিনিসটা ট্রিপল এইচ এর মাথায় ঢুকে কিনা। এরপর কথা বলবো সিএম পাঙ্কের বিষয়। আর সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউতে বাইরে আমরা সবাই জানি, তার অনেকগুলো ভিডিও আমরা দেখি, কয়েক সময় আসে। তার ভিডিওতে আমরা দেখলাম সে খুবই তার মাসেল গেইন করেছে, মানে বোঝাই যাচ্ছে সে কামব্যাকের জন্য রেডি হচ্ছে। এবং মাঝখান থেকে আমরা শুনেছিলাম সিএম পাঙ্কের জন্য কোনো ক্রিয়েটিভ প্ল্যান নেই, এবং ক্রিয়েটিভ প্ল্যান যতদিন রেডি না হচ্ছে সে রিটার্ন করবে না। এবং আপডেটে বা রুমার্সে বলা হচ্ছে সামার স্ল্যামের আগে এনিহাউ সিএম পাঙ্ক আসবে, এবং অনেকে বলতেছে সে জুলাইতেও আসতে পারে। তো আমি আপনাদের একটা ব্যাক স্টেজ আপডেট বলি, এবং আপনাদের এটা বলবো না যে এটা খুবই কনক্রিট, এটা রিং সাইড নিউজের রিপোর্ট। তো সে বলতেছে ব্যাক স্টেজে যে রিজনটা হয়েছে সিএম পাঙ্কের অ্যাবসেন্টের, সেটা হচ্ছে সিএম পাঙ্ক ডাব্লিউডাব্লিউর সাথে এমন একটা ডিল সাইন করেছে যেখানে কিছু ডেট মেনশন আছে যে তাকে অফ দিতেই হবে। মানে ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা পুরো বছর তাকে অ্যাক্টিভলি কম্পিট করতে পারবে না। সিএম পাঙ্কের কন্ট্রাক্টে কিছু ডেট মেনশন করা আছে যে এই কয়টা দিন তাকে অ্যাবসেন্ট দিতেই হবে, মানে ছুটি দিতে
দিতেই হবে। তো প্রশ্ন হচ্ছে সেই যেহেতু ছুটি কাটাক, কিন্তু আসবে কবে? আপডেটে বলা হচ্ছে মেবি জুনের শেষে অথবা সামার স্ল্যামের আগে সে আসবে। আপনারা জুনের 15 তারিখের পর থেকে ওয়েট করবেন সিএম পাঙ্ক আসবে। সিএম পাঙ্ককে নিয়ে আপাতত এতটুকুই আপডেট। আপনাদের এটার উপর কেমন টেক আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর কথা বলবো ব্রন বেকারের বিষয়। আর ডাব্লিউডাব্লিউ যারা আছে তারা কি ব্রন বেকারকে ওয়েস্ট করতেছে? রিসেন্টলি কয়েকটা দিন এইটা নিয়ে অনেক বেশি কথা হচ্ছে এবং অনেকগুলো পোস্টও ইনস্টাগ্রাম টুইটারে ভাইরাল হয়েছে। তারা পোস্টে বলতেছে ব্রেকারের কতটা ডাউনফল হয়েছে এবং তারা একটার সাথে আরেকটা ছবি মিলিয়ে দেখাচ্ছে আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। অ্যাকচুয়ালি এটা নোটিস করা যায়, যখন স্যাথ রলিন্স ইনজুরিতে পড়েছিল তখন ব্রন বেকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নিয়ে রিং থেকে বের হয়েছিল এবং ছবিটা খুবই ভাইরাল হয়েছিল। দেখে ওরা বোঝাই যাচ্ছিল যে এই ফটোতে ওরা আছে। আর দেখেন এটার পর এখন তার কাছে ট্যাগ টিম টাইটেল আছে এবং ট্যাগ টিম টাইটেল তার সাথে থাকলে খুবই অদ্ভুত লাগে। ব্রন বেকারকে দেখে আগের মতো ফিল আসতেছে না, বোঝাই যাচ্ছে তার ওরা কিছুটা মাইনাস হয়েছে। আর এইটা নিয়েই ফ্যানরা কোশ্চেন করতেছে যে ব্রন বেকারের সাথে এমনটা কেন করলো ডাব্লিউডাব্লিউই, আর এটা কেনই বা হলো। আমার মনে হচ্ছে সে কি কারোর সাথে ব্যাকস্টেজে কিছু করেছে, কোনো বিফ হয়েছে কিনা, অথবা কাউকে হয়তো সে পিস অফও করেছে, এমন কোনো আর্গুমেন্ট হয়েছে যেটার জন্য হয়তো তার আজকে এই অবস্থা। আমি বলবো আমার মনে হয় ব্রন বেকার ডাব্লিউডাব্লিউর ফিউচার ট্যালেন্ট। তাকে নিয়ে যদি এত সময় ওয়েস্ট করা হয় সামনে গিয়ে ডাব্লিউডাব্লিউর প্রবলেম। এবং একটা সময় দেখবেন চ্যাট গেবল অথবা ডলফ জিগলারের মতোই ব্রন বেকার থেকে যাবে। ইভেন ফিন বেলারকেও ডাব্লিউডাব্লিউ নষ্ট করেছে। এদের ট্যালেন্ট আছে কিন্তু ডাব্লিউডাব্লিউ আগে গিয়ে এদেরকে কিছুই করেনি। মানে ক্রিয়েটিভ যদি তাদের উপর ট্রাস্ট না করে তাদেরকে পুশ করা হয় না, সামনে কিছু করা হয় না। তো এই সাইডটাতে ব্রন বেকার চলে যাচ্ছে, এটা ফ্যানরা নোটিস করেছে, এটা অনেক ভাইরাল হয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এরপর কথা বলবো স্ম্যাকডাউনের বিষয়। আমি আপনাদের বলেছিলাম স্ম্যাকডাউনের ক্রিয়েটিভ টিমের এই অবস্থা, মানে কি অবস্থা ভিডিওতে আপনারা হয়তো দেখেছেন। যদি না দেখে থাকেন আগের ভিডিওটা টিউন করবেন। তো আমি আপনাদের স্ম্যাকডাউনের একটা ডেটা দেখাই। আমি হয়তো আপনাদের আগে বলেছিলাম স্ম্যাকডাউনের ভিউয়ারশিপ 30% ডাউন হয়েছে শুধু র্যান্ডি অর্টনের অ্যাবসেন্সের জন্য। তো গ্রাফিক্যালি যদি আপনারা দেখেন এটা আরো বেটার আপনারা বুঝবেন। আপনারা দেখেন, দেখে বুঝেন যে কি অবস্থা। আগের স্ম্যাকডাউনটা মানে যখন র্যান্ডি অর্টন ছিল কত ভিউ আসতো, আর এখনের স্ম্যাকডাউনে শুধু কোডি রোডস সে কতটুকু ভিউয়ারশিপ নিয়ে আসতেছে দেখে বোঝাই যাচ্ছে। রেসলম্যানিয়ার আগে যখন র্যান্ডি অর্টন অ্যাক্টিভলি ইনভলভ ছিল তখন 1.58 মিলিয়ন ভিউ আসতো, আর এখন সে নেই। এখনের স্ম্যাকডাউনে ভিউ আসতেছে 1.096 মিলিয়ন ভিউ। খুবই ড্রাস্টিক একটা চেঞ্জ। 4 লাখের মতো লোক স্ম্যাকডাউন এখন দেখে না। আমি আবারও বলবো র্যান্ডি অর্টন খুবই মেজর একটা ড্রপ। র্যান্ডি অর্টনের স্ম্যাকডাউনের দরকার আছে আমি মনে করি। আপনারা কি মনে করেন আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এরপর ট্রিপল এইচ এর বিষয়ে কথা বলবো এবং ট্রিপল এইচ ডাব্লিউডাব্লিউ ফ্যানদের কল আউট করে। ট্রিপল এইচ ডাইরেক্ট বলে ডাব্লিউডাব্লিউ ফ্যানদের ওপিনিয়ন ম্যাটার করে না, মানে সোশ্যাল মিডিয়াতে যারা ওপিনিয়ন দেয় সেটা আমাদের কাছে ম্যাটার করে না, এবং বলে এরা রিয়েল ক্রাউড না। এই কথাটা দেখেন খুবই স্টুপিডের মতো একটা কথা বলেছে সে। বলে দেখো তোমরা অনলাইনে এরা কতটা হেট করে কোডিকে, কিন্তু ক্রাউড রিয়াকশন কোডির জন্য রিং এর মধ্যে এরিনার মধ্যে কত ভালো আসে। এর জন্য বলি তারা রিয়েল না, এরা বটস। মানে ট্রিপল এইচ অনলাইনে যারা আছে তাদেরকে বট বাহিনী বলতেছে। আমি বলবো যদি এমনটাই হয় তাহলে সোশ্যাল মিডিয়াতে ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। যদি তারা আসলে বট বাহিনী হয় তাহলে তাদেরকে ভিডিও কেন দেখাবেন? আর এমন না যে কোডিকে শুধু অনলাইনেই হেট করা হয়। রিসেন্ট টাইমে কোডিকে অনেক বেশি হেট করা হয়েছে যখন র্যান্ডি অর্টনের সাথে তার ফিউড চলেছে। ট্রিপল এইচ যেটা বলতেছে এটা ট্রিপল এইচের একটা এজেন্ডা। আমি এটা মানি না, আপনারা মানেন কিনা আমাকে জানাতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে।